যে সাবগ্রুপের এক্সারসাইজ 11 স্কিমা পাওয়ার যে 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের হয়েছে। নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে 6 নম্বরে। লেট জি বি অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, লেট জি বি অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ অর্থাৎ একটা কমিউটেটিভ গ্রুপ, এবং এন বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার, এবং এনটা হচ্ছে একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার। লেট এইচ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, যেখানে এ বিলংস টু জি। লেট এইচ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, যেখানে এ বিলংস টু জি, এরকম টাইপের একটা সেট দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলেছে জি ইজ এ সাবগ্রুপ অফ জি, এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো সাবগ্রুপ দেখানোর যে ক্রাইটেরিয়া সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে করব, অর্থাৎ এ ইন্টু বি ইনভার্স, এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ, যেখানে এ বি বিলংস টু এইচ। এটা ভাবে প্রমাণ, এই কন্ডিশন অনুযায়ী প্রমাণ করতে পারবো যে এইচটা হচ্ছে জি এর সাবগ্রুপ। তাহলে এইচটাকে জি এর সাবগ্রুপ প্রমাণ করতে গেলে কি কি দেখাতে হবে? ফার্স্ট অফ অল এইচটাকে নন এমটি দেখাতে হবে, এইচটাকে নন এমটি সাবসেট অফ জি দেখাতে হবে। নন এমটি এবং এইচটা হচ্ছে সাবসেট অফ জি। সেই নন এমটিটা কিভাবে দেখাতে হবে? না, এইচ এর মধ্যে ই আছে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। তাই তো, জি এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট ই, সেটা যেন এইচ এর মধ্যে থাকে, সেটা একটা হলো। এবং তারপরে কি দেখাতে হবে? যে কোনো দুটো এলিমেন্ট এইচ থেকে নিয়ে দেখাতে হবে যে এ বি ইনভার্স সেটাও এইচ এরই মেম্বার। এইচ থেকে নেওয়া যে কোনো দুটো এলিমেন্টের জন্য এ ইন্টু বি ইনভার্স করে কিন্তু এইচ এর মধ্যেই আছে দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এইচ ইজ এ সাবসেট অফ সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, সেটা আমরা সাবগ্রুপের কনসেপ্ট থেকে জানি যে সাবগ্রুপ দেখাতে গেলে কি করতে হয়। এটা সলিউশনটা শুরু করা যাক। তো জি বি এন অ্যাবেলিয়ান গ্রুপ নিশ্চয়ই অবশ্যই কাজে লাগবে। অ্যাবেলিয়ান কথাটা কমিউটেটিভ কথাটা তাই জন্যই দিয়েছে, নাহলে জি বি এ গ্রুপ বলে ছেড়ে দিত। তো জি বি এন অ্যাবেলিয়ান গ্রুপ অ্যান্ড এন বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার। এনটা হচ্ছে একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, অর্থাৎ একটা ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার মিন্স একটা ন্যাচারাল নাম্বার। Let h is equals to a to the power n, যেখানে a belongs to g. Then prove that h is a subgroup of g. তাহলে এখানে লিখি, here g is an abelian group and n is a fixed positive integer such that h is equals to a to the power n, such that a belongs to g, a belongs to g. ফর এক্সাম্পল আমরা যদি এদিকে দেখি, ব্যাপারটা কিরকম ভাবে বলতে চাইছে? ব্যাপারটা বলতে চাইছে হচ্ছে, ধর g ইকুয়ালস টু জেড, আমি ধরছি যে g ইকুয়ালস টু জেড, ঠিক আছে, জেড প্লাস। আর এইচটা হচ্ছে এমন ভাবে নিয়েছে, একটা এন ন্যাচারাল নাম্বার নিয়ে নিয়েছি, ন্যাচারাল নাম্বারটা ধরলাম 2, ন্যাচারাল নাম্বারটা ধরলাম 2। মানে এখানে যে ডিফাইন করেছে সেই ডিফাইনটা কিরকম টাইপের দেখতে ব্যাপারটা? তাহলে সেক্ষেত্রে এইচটাকে ডিফাইন করছে যে এইচ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন সাচ দ্যাট এ বিলংস টু জি। অর্থাৎ ব্যাপারটা কিছুটা এরকম, এ টু দি পাওয়ার এন মিনস এ স্কোয়ার, তাহলে এখানে এনটা যদি 2 ধরিস তাহলে এ স্কোয়ার সাচ দ্যাট এ বিলংস টু জেড, অর্থাৎ জেড এর মধ্যে যারা রয়েছে তাদের স্কোয়ার গুলো এইচ এর মেম্বার, তাদের স্কোয়ার গুলো এইচ এর মেম্বার। জেড এর মধ্যে কারা থাকে? জেড এর মধ্যে থাকে হচ্ছে তোর এই জি সেটটা। জি সেটটা কিরকম? জিটা হচ্ছে তোর কাছে রয়েছে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 এন্ড সো অন। এটা হচ্ছে জি সেটটার ইন্টিজারের সেট। তাহলে এই সেটটা কি হবে? এদের স্কোয়ার, এদের স্কোয়ার হচ্ছে মানে 0 স্কোয়ার 0, প্লাস 1 স্কোয়ার 1, মাইনাস 1 স্কোয়ারও
1, তাহলে 0 1 2 ডট ডট ডট, তাহলে which is nothing but the set of natural number with 0, অথবা অন্যভাবে বললে this is z plus union 0, ঠিক আছে, that is set of পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ বা নন নেগেটিভ বললে বেটার হবে, বিকজ জিরোটাও আছে, তার নন নেগেটিভ ইন্টিজার্স, নন নেগেটিভ ইন্টিজার্স। তাহলে এইরকম ভাবে আমাদের সেটটাকে ডিফাইন করেছে, সেটটাকে কিছুটা এইভাবে ডিফাইন করে রেখে দিয়েছে এখানে। আমাকে দেখাতে হবে এই জিটা, যার মধ্যে ধর এখানে জিটা হচ্ছে কি ইন্টিজারের সেট, আর এখানে এইচটা কি সেই ইন্টিজার গুলোর স্কোয়ারের সেটটা। তো সেই ক্ষেত্রে আমি দেখাতে পারবো ইন জেনারেল যে এরকম টাইপের ডিফাইন করলে জিটা মানে এইচটা জি এর সাবগ্রুপ হবে, এইচটা জি এর সাবগ্রুপ হবে, সেটা কিন্তু আমরা দেখাতে পারবো, ঠিক আছে। হুম। আচ্ছা নেক্সট দেখ, আচ্ছা এখানে আমাদের প্রমাণ করতে হবে এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। তো এইচটাকে প্রথমে নন এমটি দেখাতে হবে এবং এইচটা জি এর সাবসেট সেটা প্রমাণ করতে হবে। এইচটা জি এর সাবসেট তো অবভিয়াসলি হবে, বিকজ জি এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে তার পাওয়ারে যতই দেবো না কেন সেটা জি এরই একটা মেম্বার হবে। এইচ এর মধ্যে যে মেম্বার গুলো রয়েছে সেটা কিরকম কিরকম দেখতে, তারা দেখতে হচ্ছে জি এর যারা মেম্বার তাদের পাওয়ারে একটা এন দিয়ে সেটা হচ্ছে এইচ এর মেম্বার তৈরি করা হয়েছে। এখন জি যেহেতু গ্রুপ, তাহলে জি এর মেম্বারের কোনো একটা মেম্বারের মাথায় যত পাওয়ারই দিই না কেন সেটা জি এরই মেম্বার হবে, কারণ সেখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখানে লিখি let x belongs to h, x যদি belongs to h হয় তার মানে this implies there exist নিশ্চয়ই কোনো একটা be chosen arbitrarily, be chosen arbitrarily, এখন এইচ থেকে যদি একটা এক্স আরবিট্রারি ভাবে নিয়ে নিই, আমি যদি দেখাতে পারি যে এক্সটা জি তেই রয়েছে, এইচ এর মেম্বার জি তে আছে, তাহলে এইচটা জি এর সাবসেট হয়ে গেল। এইচ এক্সটা হচ্ছে হ্যাঁ। এইচ এর যে কোনো একটা মেম্বার, তো এক্স এইচ এর যে কোনো মেম্বার কিভাবে দেখতে, এ টু দি পাওয়ার এন আকারে দেখতে, যেখানে এটা বিলংস টু জি। তার মানে এক্সটা হুম। এইচ এ আছে মানে এক্স এর করেসপন্ডিং একটা জি তে এলিমেন্ট আমি এ পাবো, such that কি হবে না এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স হবে, বা এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন হবে, হুম। ঠিক আছে। এক্স টু, কারণ এইচ এর মেম্বার গুলো কিরকম দেখতে, জি এর মেম্বারে যারা রয়েছে তাদের পাওয়ারে এন দিয়ে দিয়ে এইচটা তৈরি হয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, মানে তাহলে কি লিখতে পারি, এ কম্পোজ করে করে আপ টু এন টাইমস, ঠিক আছে। হ্যাঁ। যেহেতু এখানে তোর কম্পোজিশনটা আলাদাভাবে ডিফাইন করা নেই কোনো কম্পোজ বা কিছু, তো সেক্ষেত্রে আমি পাশাপাশি এন এ লিখে যাচ্ছি। এরকম এন সংখ্যক এর কম্পোজিশন, তবে গিয়ে এ টু হুম। দি পাওয়ার এনটা আসছে। হ্যাঁ। তাই যদি হয়, এখন এটা তো জি তে রয়েছে, তাহলে এই কম্পোজিশনটাও জি তেই থাকবে, since G is a group, so by closure property, অনুযায়ী কি বলতে পারছি যে এটা জি তে থাকলে এই কম্পোজিশনটাও জি তে আছে, a belongs to g implies a to the power n belongs to g, ঠিক আছে। হ্যাঁ। তাহলে জি এর এইচ থেকে যে কোনো মেম্বার নিয়ে সেটা জি তে চলে আসছে, এক্সট্রা কোথায় চলে আসছে, জি তে চলে আসছে, তার মানে এইচ ইজ এ সাবগ্রুপ অফ মানে সাবসেট অফ জি, দিস ইমপ্লাইজ এইচ ইজ এ
সাবসেট অফ জি। জি এর সাবসেট বলে এইচ এর যে কোনো মেম্বার নিলেই সেটা জি তে চলে আসছে ইন জেনারেল। এবার নন এমটি কিনা চেক করবো। নাও let E be the identity element in G. এটা হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দিস ইমপ্লাইজ ইটা নিশ্চয়ই জি এর বাইরে নয়, এটা জি তে আছে। আর এটা যদি জি তে থাকে তাহলে ই টু দি পাওয়ার এন কোথায় রয়েছে? ই যদি থাকে জি তে তাহলে ই টু দি পাওয়ার এনটা কোথায় রয়েছে? এইচ এ। আবার ই টু দি পাওয়ার এন মানে কি? ই টু দি পাওয়ার এন মানেই হচ্ছে ই। তাহলে এইচ এর মধ্যে কিন্তু গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসলো। তার মানে কি হলো? এইচটা কিন্তু নন এমটি হয়ে গেল। এইচ এর মধ্যে একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছে মানে নন এমটি হয়ে গেল। ঠিক আছে। তাহলে দেয়ার ফোর তাহলে যে বেসিক অ্যাজাম্পশনটা একটা সাবগ্রুপ হওয়ার জন্য যে নন এমটি সাবসেট অফ দি গ্রুপ হতে হবে সেটা কিন্তু হয়ে গেল। এবার জাস্ট কন্ডিশনটা দেখিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এবি ইনভার্সটা বিলংস টু এইচ দেখালেই কাজ মিটে যাবে। তো সেটা প্রমাণ করি এবার। নাও আমি ধরে নিচ্ছি লেট এক্স কমা ওয়াই বিলংস টু এইচ। এক্স কমা ওয়াই বিলংস টু এইচ। আমি যদি দেখাতে পারি এক্স ওয়াই ইনভার্সটা এইচ এর রয়েছে তাহলেই তো কাজ মিটে যাবে। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এইচ মানে দিস ইমপ্লাইজ there exists a comma b belongs to g such that a is equals মানে x is equals to a to the power n and y equals to b to the power n. এই n টা আবার কিন্তু চেঞ্জ হবে না, প্রথমেই বলা আছে ফিক্সড পজিটিভ ইন্টিজার। n টা কিন্তু ভ্যারি করবে না কখনোই, n টা এখানে ফিক্সড। তাই a টু দি পাওয়ার n এবং b টু দি পাওয়ার n ই হবে, অন্য কিছু নয়। n1 n2 বা nm এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এবার আমাকে কি দেখাতে হবে? x ইন্টু y ইনভার্সটা h এর মেম্বার কিনা। হ্যাঁ। নাও তাহলে এক্স ওয়াই ইনভার্স মানেটা কি? এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন, আর ওয়াই মানে হচ্ছে বি টু দি পাওয়ার এন তার আবার ইনভার্স। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন তার আবার ইনভার্স রয়েছে। বি টু দি পাওয়ার এন এর আবার ইনভার্স রয়েছে, তার মানে বি ইনভার্স হোল হোল টু টু দি দি পাওয়ার পাওয়ার এন এন্ড বি ইনভার্স হোল টু দি পাওয়ার এন। এন হয়ে গেল। তাহলে এটাকে আমরা এইবার এবি। এবার এটাকে আমরা কি লিখতে পারি? এ ইন্টু বি ইনভার্স হোল টু দি পাওয়ার এন লিখে দিতে পারি। এ ইন্টু বি ইনভার্স হোল টু দি পাওয়ার এন লিখে দিতে পারি। ঠিক আছে, এ ইন্টু বি ইনভার্স হোল টু দি পাওয়ার এন, কিন্তু আমরা অবশ্যই সেটাকে লিখতে পারি। ঠিক আছে, এবার কেন লিখতে পারি সেই প্রমাণ কিন্তু আমি প্রিভিয়াস প্রবলেমে করা হয়ে গেছে। ঠিক আছে, আগের ভিডিওতে আমি প্রিভিয়াস প্রবলেমে করে দিয়েছি। সেটা হচ্ছে এভি ইনভার্স মানে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু জে টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এনই হবে ফর অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। সেটা কিন্তু আমি ইন্ডাকশন দিয়ে করে দিয়েছি একবার। হ্যাঁ। তো সেটা এখানেই আমরা ইউজ করলাম, এ টু দি পাওয়ার এন বি ইনভার্স এন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এ বি ইনভার্স সেটা অবশ্যই জি এর মেম্বার, সেটা অবশ্যই জি এর মেম্বার। তাহলে এটা যদি ভিতরটা জি এর মেম্বার হয় তাহলে বাইরেরটা হোল টু দি পাওয়ার এন দেওয়ার পর সেটা এইচ এর মেম্বারই হবে। কেন জি এর মেম্বার? সিন্স জি ইজ এ গ্রুপ
and H subset of G. তো A আর B যখন আমি, আচ্ছা ওইসব H subset of G তো কোনো প্রশ্নই ওঠে না, সেটা লাগবেই না। বরঞ্চ A আর B যেহেতু G তে রয়েছে আর G টা যেহেতু গ্রুপ, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, অর্থাৎ A, B ইনভার্সটাও G তে আছে। তার মানে A, AB B G তে আছে, তাহলে A আর B এর ইনভার্স মানে হচ্ছে ইনভার্স প্রপার্টি অনুযায়ী, গ্রুপের যে ইনভার্স প্রপার্টি সেই অনুযায়ী বি ইনভার্সটা আছে, আর এই কম্পোজ বি ইনভার্সটাও অবশ্যই জি তেই থাকছে, তাই তো? আর যখন এই কম্পোজ বি ইনভার্সটা জিতে চলে গেল, তাহলে তারপরে যদি আমি এখন এন দিই, তাহলে ডেফিনিশন অনুযায়ী সেটা এইচে থাকছে বলছে, কোয়েশ্চেনেই বলা হয়েছে সেটা। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে দেয়ার সিন্স x, y belongs to H are arbitrary, so x, y inverse সবসময় belongs to H হবে for any x, y belongs to H। তাহলে this implies H is a subgroup of G। H is a subgroup of G আমাদের প্রমাণ হয়ে গেল। এই ছিল হচ্ছে ফার্স্ট অঙ্কটা, সাবগ্রুপ দেখানোর। এবার নেক্সট যে প্রবলেমটা রয়েছে, prove that the set of matrices S is equals to 1 n 0 1 forms a commutative subgroup। সাবগ্রুপ তো হবেই, as well as commutative ও হবে। ঠিক আছে, সাধারণত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স দিয়ে যখন গ্রুপ বা সাবগ্রুপ ফর্ম করে, এবং সেখানে যখন অপারেশন হিসেবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থাকে, তো সেটা কমিউটেটিভ ইন জেনারেল হয় না, বিকজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ বাট নট কমিউটেটিভ ইন জেনারেল। বাট এখানে স্পেসিফিক্যালি যেভাবে এক্সটাকে তৈরি রেডি করেছে, যেখানে এক্সটাকে ফর্ম করেছে, সেই অনুযায়ী বলছে এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, কমিউটেটিভ সাবগ্রুপ ফর্ম করবে, এটা এর মধ্যে অ্যাবিলিয়ান ব্যাপারটা থাকবে। কার গ্রুপ মানে কার সাবগ্রুপ না GL2R, অর্থাৎ জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 উইথ রিয়েল এন্ট্রিজ। ঠিক আছে, তাহলে এখানে লিখি ডিটেলসে সুন্দর করে, লেট জি কমা, এখানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেই করব, কারণ জেনারেল লিনিয়ার গ্রুপটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হয়। লেট জি কমা ডট বি দি জেনারেল লিনিয়ার, ডিফাইন করে দিচ্ছি আরেকবার, জেনারেল লিনিয়ার গ্রুপ of degree 2 over R, that is G is the set of all 2 cross 2 non-singular real matrices with real entries। আমি যদি সংক্ষেপে ম্যাথমেটিক্যালি সেটের আকারে ফর্মটাকে এক্সপ্রেস করি, তাহলে জেনারেল লিনিয়ার গ্রুপে কি থাকবে সেটা আমরা বলতে পারবো। তার মানে জি হচ্ছে এখানে GL2R, অর্থাৎ জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ম্যাট্রিসেস, নন সিঙ্গুলার ম্যাট্রিসেস হয়।
জেনারেল লিনিয়ার গ্রুপে কারা থাকে 2+2 অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি এখানে 2 থাকে তাহলে সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 2। এখানে যদি n থাকে তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার n হয়ে যাবে। তাহলে জি এর মধ্যে কারা থাকবে, জি এর মধ্যে 2+2 ম্যাট্রিক্সটা থাকবে, অর্থাৎ সেই ধরনের ম্যাট্রিক্স গুলো থাকবে, যার অর্ডারটা হচ্ছে 2 এবং যার ভিতরে রিয়েল এন্ট্রিজ গুলো থাকবে। তাহলে M2R মানে আমরা জানি ইন জেনারেল যে সেটা হচ্ছে সেট অফ অল রিয়েল ম্যাট্রিসেস অফ অর্ডার 2। তো সেরকম টাইপের ম্যাট্রিক্স গুলো এখানে থাকবে, কিন্তু সেই ম্যাট্রিক্স গুলো হতে হবে নন সিঙ্গুলার, such that ডিটারমিনেন্ট অফ এ সেটাকে কিন্তু নন জিরো হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্স গুলো সব ইনভার্টিবল ম্যাট্রিক্স হতে হবে, তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হতে হবে, তাদের ইনভার্স পাওয়া যাবে, এরকম টাইপের ম্যাট্রিক্স গুলো জি এর মধ্যে থাকবে। এটা হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপের ডেফিনেশন। আর সেই গ্রুপের সাবগ্রুপ দেখাতে হবে হচ্ছে এস সেটটাকে, সেই গ্রুপের একটা সাবগ্রুপ আমাকে দেখাতে হবে হচ্ছে এস সেটটাকে। তাহলে শুরু করা যাক। ইয়ার এস সেটটা কিরকম, এস সেটটা হচ্ছে 1 n 0 1 such that n গুলো হচ্ছে ইন্টিজার্স। তাহলে এট ফার্স্ট এসটাকে সাবসেট অফ জি দেখাতে হবে, এসটাকে সাবসেট অফ জি দেখাতে হবে। তো এসটাকে সাবসেট অফ জি হতে গেলে এসটাকে অবভিয়াসলি জি এর প্রপার্টি গুলো স্যাটিসফাই করতে হবে, এস এর ভিতরে যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলোকে জি তে থাকার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। আমি ধরে নিচ্ছি লেট এ বিলংস টু এস বি চোজেন আরবিট্রারিলি। তাহলে এটা যদি এস এ থাকে তার মানে এটাকে নিশ্চয়ই এই প্যাটার্নে লেখা যাবে কোনো একটা ইন্টিজারের জন্য। তাহলে দেয়ার এক্সিস্ট নিশ্চয়ই একটা ইন্টিজার সামথিং পি বিলংস টু জেড আমরা পাবো। such that a can be expressed as 1 p 0 1, কারণ এই এস এ নালে থাকতোই না যদি এরকম ভাবে লেখানো যেত। এখন নাও ডিটারমিনেন্ট অফ n হচ্ছে 1 p 0 1। ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে আমরা অবশ্যই কত পাবো, 1 - 0 দ্যাট ইজ 1 পাবো। হ্যাঁ। তাহলে which is obviously non-zero। তাহলে this implies capital A is a 2+2 non-singular রিয়েল ম্যাট্রিক্স। এবং তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। এটা হচ্ছে একটা 2+2 ম্যাট্রিক্স অফ ওভার আর, ঠিক আছে, এটা হচ্ছে একটা 2+2 রিয়েল ম্যাট্রিক্স যেটা কিনা আবার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো অর্থাৎ নন সিঙ্গুলার। তার মানে জি তে যা থাকার যা যা কন্ডিশন সেটা এটা ফুলফিল করলো এইচ এ থাকা এস এ থাকার পরেও। তার মানে এটা চলে গেল আমার কাছে জি তে। তাহলে এটা এস এর যে কোনো একটা আরবিটারি মেম্বার ছিল সেটা জি তে চলে আসছে, তার মানে এস এর সবকটা মেম্বারই জি তে চলে আসছে। আর যখনই এরকম হয় যে এস এর একটা সেটের এলিমেন্ট জি সেখান থেকে আমি দেখাতে পারি অন্য একটা সেটে আছে, তার মানে প্রথম সেটটা দ্বিতীয় সেটের সাবসেট, অর্থাৎ এস ইজ এ সাবসেট অফ জি। এবার আমরা দেখাবো এসটা নন এমটি কিনা, এসটা নন এমটি কিনা অর্থাৎ এস এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্টটাই বা আছে কিনা। তাহলে হিয়ার 1001 1001 মানে হচ্ছে I2, এটাই হচ্ছে আমাদের কাছে এখানে ই, which is nothing but I2 অর্থাৎ identity matrix of order 2 is the identity element
of the group G dot, যেহেতু ডটের রেসপেক্টে i2 টা হবে আইডেন্টিটি এলিমেন্ট, প্লাসের রেসপেক্টে হলে 0 2, অর্থাৎ মানে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সটা হতো আইডেন্টিটি এলিমেন্ট, এরকম রয়েছে। নাও ই ইকুয়ালস টু যে নিচ্ছি 1 0 0 1, তাহলে সেটা অবভিয়াসলি এইচ এরও মেম্বার, সরি এস এর হ্যাঁ মেম্বার, এখানে এস দিয়েছে। yes, কেন? কারণ ফর এন এর ভ্যালুটা এখানে তো এন ছিল ইন জেনারেল, তো সেই এন এর ভ্যালুটা 0, আর 0টা তো আর ইন্টিজার ছাড়া অন্য কিছু নয়, 0টা অবভিয়াসলি একটা ইন্টিজার। তাহলে একটা ইন্টিগ্রাল ভ্যালুর জন্যই তো এখানে 0টা বসিয়ে নিয়েছি। এন এর ভ্যালু 0 ধরলে সেটা যদি এখানে বসাই, তাহলে আমার কাছে সেটা এস এ থাকার প্যাটার্নটাকে আবার স্যাটিসফাই করছে। হুম, তার মানে ইটা অবভিয়াসলি এস এর মেম্বার। হ্যাঁ আর এর মধ্যে একটা এলিমেন্ট পেয়ে গেলাম, স্পেসিফিক্যালি আইডেন্টিটি এলিমেন্টটাই পেয়ে গেলাম, তার মানে এসটা অবভিয়াসলি নন এমটি। হুম, আগে আমি দেখিয়ে দিয়েছি হচ্ছে এসটা সাবসেট সাবসেট অফ, আবার এটা নন এমটি, তাহলে দেয়ার ফোর এস ইজ এ নন এমটি সাবসেট অফ নন এমটি সাবসেট অফ জি। অনেকে এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে যায়, কিন্তু আমার ডেফিনেশনকে কাজে লাগিয়ে করতে হলে ডেফিনেশনে যা যা বলা আছে কোনো অ্যাজাম্পশনকেই বাদ দিলে হবে না, প্রত্যেকটা ইচ এন্ড এভরি দেখাতে হবে। হুম, ঠিক আছে, এসটা যদি নন এমটি সাবসেট অফ জি না হয়, তাহলে পরের ওই এবি ইনভার্সটা আছে কি আছে না সেটা আমার তো দেখার কোনো প্রয়োজনীয় পড়ে না। হ্যাঁ ঠিক আছে, এরপরে যখন এখন নয় গ্রুপ থিওরি করছে, এরপর যখন ভেক্টর স্পেস করবো লিনিয়ার অ্যালজেব্রায়, তখন দেখা যাবে যে প্রথম প্রথম দিকেই নাল ম্যাট্রিক্স মানে নাল যে ভেক্টরটা সেটাকে থাকতে হয় সাবস্পেস হতে গেলে, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। ফলে পরবর্তী যে এক্সট্রা কন্ডিশন যার জন্য সাবস্পেস হবে সেগুলো চেক করারই দরকার পড়ে না। ঠিক আছে, এখানে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা না থাকতে পারতো এসে, তাহলে আমার পরবর্তী আর কোনো কন্ডিশনের দরকারই পড়তো না, এসটা কোনোভাবেই সাবগ্রুপ হতে পারে না আইডেন্টিটি ম্যাট্রিক্স না থাকলে। তো যাই হোক, এসটা নন এমটি সাবসেট অফ জি হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে সেই এবি এবি ইনভার্সের কন্ডিশন। লেট, তার জন্য এ কমা বি কে আমাকে নিতে হবে এস থেকে, হুম, বিলংস টু এস, বি চোজেন arbitrarily, দিস হ্যাঁ ইমপ্লাইজ, তাহলে এর করেসপন্ডিং নিশ্চয়ই একটা পি আছে, বি এর করেসপন্ডিং নিশ্চয়ই একটা কিউ আছে ইন্টিজার, হুম, such that a equals to 1 p01 and p is equal to 1 q01। হুম, আমাকে দেখাতে হবে এই ইনভার্সটা আছে কি আছে না। নাও এভি ইনভার্স, এভি ইনভার্স মানে হচ্ছে 1 p01 and b inverse is equal to 1 q01 এর ইনভার্স, হুম, 1 q01 এর ইনভার্স। হ্যাঁ তো সেটা কি হয়, সবসময় আমরা সহজভাবে যেটা বুঝবো সেটা হচ্ছে যখন 2x2 ম্যাট্রিক্স এর ইনভার্স বার করতে হয়, তখন এই দুটো জায়গা, এই কোণা দুটো পজিশন ইন্টারচেঞ্জ করে, আর এই প্লেসের ফাইন সংখ্যা দুটো সেম জায়গায় থাকে, মানে কিউটা কিউ এর জায়গায় থাকবে, জিরোটা জিরোর জায়গায় থাকবে, শুধুমাত্র তাদের সাইন ইন্টারচেঞ্জ করে। মানে সাইন ইন্টারচেঞ্জ মিন্স এটা যদি প্লাস থাকে মাইনাস হবে, এটা যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, আর আগে একটা ডিটারমিনেন্ট দিয়ে 1/ডিটারমিনেন্ট অফ দিস, হুম, এই হচ্ছে ব্যাপার। যদি আমি নর্মাল ফর্মুলায় যাই, কারণ আমাদের সাধারণত কি হয়, ম্যাট্রিক্সটা হয়ে যায় হচ্ছে, যদি আমাদের কাছে এরকম টাইপের থাকে একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, হুম, তাহলে তার ইনভার্স করলে কি হবে, 1/এটার ডিটারমিনেন্ট মিনস এডি মাইনাস বিসি ইন্টু তার অ্যাডজয়েন্ট,
এবার হুম একজন কি করে বার করে, এ এর জায়গায় কোনাকুনি ডি বসবে, হুম তারপর বি এর জায়গায় সি টা বসবে, বুঝবে। কিন্তু প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে এরকম ভাবে। হ্যাঁ তারপর সি এর জায়গায় বসবে বি, এবং ডি এর জায়গায় চলে আসবে হচ্ছে এ, হুম, এবং তার আবার ট্রান্সপোজ করতে হয়। তার আবার কি করতে হয়, ট্রান্সপোজ, তবে গিয়ে অ্যাডজয়েন্টটা পাই। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/AD মাইনাস BC হুম ইন্টু ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে, ডি, তারপর এখানে মাইনাস এ- সি আর মাইনাস এখানে ডি এ, রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে গেল। তার মানে সহজভাবে বললে কি, সহজভাবে বললে হচ্ছে 1 তার ডিটারমিনেন্টটা থাকবে, আর এখানে থাকবে হচ্ছে ডি, আর এটা পজিশন ইন্টারচেঞ্জ করে, আর আর বি আর ওগুলো সি টা যা আছে তাই থাকে, শুধু নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, হুম, তাহলে সেই রেসপেক্টে আমরা যদি এখানে করি, এটা ডিটারমিনেন্টটা 1ই হবে। 1p01, এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা অবভিয়াসলি 1, কারণ 1 মাইনাস 0, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 1। আর পজিশন যদি ইন্টারচেঞ্জ করি, 1 এর পজিশন ইন্টারচেঞ্জ করলে তো যা আছে তাই থাকলো, এই দুটোর পজিশন ইন্টারচেঞ্জ করতে বলেছি। আর 0 আর কিউতে যা আছে তাই মাইনাস থাকবে, কিন্তু নেগেটিভ সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস কিউ আর মাইনাস 0 মানে তো 0ই হলো। ঠিক আছে, তাহলে এবার এই দুটোকে গুণ করে দিতে হবে। গুণ করলে আমরা কি পাচ্ছি, তাহলে 1p01 ইন্টু 1 - q01, তার মানে কত হলো, গুণ করে দিই, 1p10, তার মানে হয়ে গেল কত, 1p মাইনাস q1। ঠিক আছে, তার মানে হচ্ছে p মাইনাস q, হুম 0110, 0110 গুণ করছি, তাহলে কত হয়ে যাচ্ছে, 0, 01 দিস, তাহলে কত হয়ে গেল, 1। 1 তাহলে আর যাই হোক, প্যাটার্নটা কিন্তু আমার 1n01 এর মতোই এসে গেছে। ঠিক আছে, আর এটা পি এসে আছে কেন, সেটা একটা ইন্টিজার, সিন্স pq belongs to z, this implies, মাইনাস কিউ বিলংস টু জেড। এবং এটা যেহেতু z এ আছে, তাহলে এখানে একটা ইন্টিজার এসছে, তাহলে প্যাটার্নটা s এর প্যাটার্নেই পড়ে গেল। তাহলে দেওয়ার 4, this is a non-empty subset of G such that AV inverse টা S এ আছে for all a, বি B বিলংস belongs to S. This implies S is a subgroup of G. সেটা হচ্ছে কম্পিটিটিভিটিটা। সাবগ্রুপ তো হলো, তাহলে এবার কম্পিটিটিভ দেখাতে হবে। হ্যাঁ কমিউটেটিভ সাবগ্রুপ প্রমাণ করতে বলেছে। হুম, কমিউটেটিভিটি দেখানোর জন্য দুটো এলিমেন্ট চুজ করতে হয়, দুটো এলিমেন্ট আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। সেটা হচ্ছে লেট a, b belongs to S, হুম be chosen arbitrarily. This implies there exists p, q belongs to S, belongs to Z, such that আর b is equals to 1q01, এরকম প্যাটার্নে। এবার এদের দুইজনকে গুণ করে দিতে হবে, এদের দুইজনকে এবার আমাদের গুণ করতে হবে।
কমিউটেটিভ মানে AB ইকুয়ালস টু BA হচ্ছে কিনা। 1P01 1Q01, তাহলে দিস ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ, তার মানে 1, এটার সাথে এটা গুণ, তার মানে P প্লাস কিউ, বা কিউ প্রথমে কিউ প্লাস পি লিখি, কারণ কম্পিটিটিভিটি দেখাতে বলেছে, আমি সেটাকে যদি ইউজ করে দিই এখন। 0110, তার মানে 0 01 দিস, তার মানে 1, জিরোর সঙ্গে কিউ আগে গুণ হবে 0 হয়ে যাবে, আর 1 এর সঙ্গে 1 গুণ হবে 1, এরকম আসলো। তো দিস ইকুয়ালস টু 1, আর এটা কি পি প্লাস কিউ, 0 1, বা অন্যভাবে করাটাই বেটার হবে। সিমিলারলি অ্যাকচুয়ালি বিয়ে দেখালে বেশি সুবিধা হবে, বিয়েটা। নাহলে এটার কোনো মানে থাকলো না ব্যাপারটা। সিমিলারলি যদি আমি বি এ ইকুয়ালস টু লিখি, তাহলে 1Q01 আর 1P01, তাহলে এটাই আসলো। সেক্ষেত্রে পিটা আগে থাকবে, এবং সেটাকে অবভিয়াসলি আমরা ঘুরিয়ে নিতে পারবো, হ্যাঁ, কিউ প্লাস P01 করে নিতে পারবো এটার সঙ্গে সমান করে, কারণ অবভিয়াসলি যোগ তো, ঠিক আছে, এটা যোগ যোগ। তাছাড়াও আমরা একটু গ্রুপের প্রপার্টি যখন এত কিছু জানি, তখন একটু লিখতে পারাই যায়, Z প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ। অ্যাকচুয়ালি কিন্তু Z প্লাস এর কমিউটেটিভিটি প্রমাণ কাজে লাগলো এখানে। এরকম গ্রুপের জিনিসটা, গ্রুপের অ্যাসপেক্টে লিখলে জিনিসটা টিচাররা বুঝতে পারবে না গ্রুপটা পুরোপুরি একদম ঝালানো রয়েছে একদম প্রত্যেকটা নিখুঁত ভাবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু হয়ে গেল আমার কাছে AB। যেহেতু এটা যে কোনো এবি, আমি ওই জন্য প্রথমেই লিখে দিচ্ছি আরবিট্রারিলি চোজেন, অর্থাৎ যে কোনো এবির জন্য এবি করলে বিয়ে হচ্ছে। তার মানে এস ডট ইজ এ commutative subgroup of G dot commutative subgroup of G dot। এখানে একটা রিমার্ক করে রাখছি, যদি আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে এটা স্পেশাল লিনিয়ার গ্রুপের ক্ষেত্রে কি আসবে, তো সেক্ষেত্রে স্পেশাল লিনিয়ার গ্রুপেরও কমিউটেটিভ সাবগ্রুপই হবে। তার এখানে লিখে রাখি S is a বা S is also a commutative subgroup of the special linear group SL2R, special linear group SL2R। এটা জাস্ট আমি প্রথম দিকটা শুরু করে রাখছি 2 লাইন। SL2R এর ডেফিনেশনটা না জানা থাকলে হবে না, অবশ্যই SL2R এর ডেফিনেশনটা জানতে হবে। Here G comma dot is the special linear group special linear group
of special linear group of degree 2 over r, অর্থাৎ রিয়েল ফিল্ডের উপরে রিয়েল নাম্বারের এন্ট্রি নিয়ে যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স গুলো দিয়ে স্পেশাল লিনিয়ার গ্রুপ ফর্ম করে সেটা হচ্ছে জি ডট। তাহলে দ্যাট ইজ জিটা স্পেশাল লিনিয়ার গ্রুপের ক্ষেত্রে কি হয় না, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 হয়। তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 1। স্পেশাল লিনিয়ার গ্রুপের ক্ষেত্রে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা হয় সেটা হচ্ছে 1, অর্থাৎ সেই সমস্ত a belongs to m2r গুলো থাকে জেনারেল লিনিয়ার গ্রুপে ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়, অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স থাকে। আর এখানে স্পেসিফিক্যালি ডিটারমিনেন্ট ভ্যালুটা তো নন জিরোই এবং সেটা 1ই হবে, অন্য কিছু নয়। হুম। এটা হচ্ছে স্পেশাল লিনিয়ার গ্রুপের ডেফিনিশন। সেটা হলো হ্যাঁ। স্পেশাল লিনিয়ার গ্রুপের ডেফিনিশন। তো আমরা তো একটু আগে দেখলাম এস টার ডিটারমিনেন্ট ভ্যালুটা 1, হ্যাঁ। এস টার ডিটারমিনেন্ট ভ্যালু 1, হুম। ফলে এসটা কিন্তু অবভিয়াসলি জি এর সাবসেট। এস এর যে হুম। এলিমেন্ট গুলো রয়েছে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 1, ফলে এসটা অবভিয়াসলি এখানে স্পেশাল লিনিয়ার গ্রুপের সাবসেট। ঠিক আছে, আমি এক কাজ করি, আমি এখানে ডাইরেক্ট হেন্স প্রুফের মতো করে দিচ্ছি ইয়ার। তাহলে এইচ ইজ এ সাবগ্রুপ অফ কত, আমরা জানি এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি হয়, অর্থাৎ স্পেশাল লিনিয়ার গ্রুপটা কিন্তু জেনারেল লিনিয়ার গ্রুপের অবশ্যই সাবগ্রুপ হয়। হবে। ঠিক আছে, হুম। এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। জি। আবার এসটাকেও সাবগ্রুপ দেখেছি, তাহলে এস অ্যান্ড এইচ, এস কমা এইচ আর সাবগ্রুপ অফ জি। হুম। অলসো এস সাবসেট অফ এইচ, কিন্তু কারণ এস এর ডিটারমিনেন্ট, এস এর এলিমেন্ট গুলো ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু 1, হুম। সিন্স এ বিলংস টু এস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট অফ এটা কিন্তু 1ই বেরিয়েছিল, হ্যাঁ। দিস ইমপ্লাইজ এটা কিন্তু এইচ এর মেম্বার হয়েছে, হয়েছিল। ফলে এসটা এইচ এর সাবসেট। হুম। এইবার তাহলে আমরা বুঝে নিই যে এস আর এইচ দুজনে জি এর সাবগ্রুপ, আবার একটা সাবগ্রুপ আর একটা সাবগ্রুপের সাবসেট। হুম। তার মানে যেটা সাবসেট হলো সেটা অপরটার সাবগ্রুপও হবে। হুম। ঠিক আছে, হ্যাঁ। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। কিন্তু এটা প্রমাণ করতে গেলে তার জন্য প্রথম থেকে প্রমাণ করতে হবে, তাই আমরা এইসব ঝামেলায় যাবো না। আমাকে যদি হেন্স প্রুফ বলে তাহলে এটা ঠিক আছে, আগেরটা প্রমাণ করে যদি হেন্স প্রুফ বলে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আমরা জেনারেল ভাবেই প্রমাণ করে নেবো যে ডাইরেক্ট আমরা এটার সাবগ্রুপ প্রমাণ করে নিতে পারবো আগেরটার মতো করে। ঠিক আছে, হুম। তো নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা দেখি। সেটা বলেছে let G be a group and A belongs to a G. Prove that ZG, that is the center of the group, না দিলেও আমরা ZG মানে সেন্টার অফ দি গ্রুপ বুঝবো। হ্যাঁ। সেটাকে আমাকে প্রমাণ করতে বলেছে যে ফিক্সড এলিমেন্ট A রয়েছে, A এর যে সেন্ট্রালাইজার হবে সেই সেন্ট্রালাইজারের সাবগ্রুপ, হুম। G এর যেটা সেন্টার সেটা G এর মধ্যে থাকা একটা ফিক্সড এলিমেন্টের সেন্ট্রালাইজারের সাবগ্রুপ, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এই জিনিসটা হ্যাঁ। আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে ZG এবং তার জন্য যেটা যেটা জানতে হবে, ZG এবং C অফ A, অর্থাৎ সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, এই দুইজনের ডেফিনিশন না জানা থাকলে কিন্তু আমরা এটা করতে পারবো না। তাহলে আমি ধরে নিচ্ছি let G compose be a group। আচ্ছা, কম্পোজিশন প্রথমে দেয়নি, আবার লাস্টে জি কম্পোজ দিয়ে রেখেছে।
তাহলে আমরা কম্পোজিশন দিয়েই করবো, ঠিক আছে। let G compose be a group and A belongs to G, then the centralizer of A, that is CA, is defined by C of A is equals to, সেই সমস্ত x গুলো C of A তে থাকে যার জন্য যে x গুলো A এর সঙ্গে কমিউট করে, যেই x গুলো A এর সাথে কমিউট করে, সেই সমস্ত x গুলো, সেই x গুলো কোথাকার মেম্বার? অবভিয়াসলি G এর মেম্বার। G এর মধ্যে থাকা সেই সমস্ত x গুলো CA তে থাকে, যেগুলো এর এর সাথে সাথে কমিউট করে, যেগুলো এর সাথে কমিউট কমিউট করে। করে। আর ZG তে কারা থাকে? ZG তে সেই সমস্ত গ্রুপে, মানে গ্রুপে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকে যেটা সকল এলিমেন্টের সঙ্গেই কমিউট করে। তাহলে ডিফারেন্সটা এখানে, C এর মধ্যে থাকা এলিমেন্ট গুলো স্পেসিফিক্যালি A এর সঙ্গেই কমিউট করবে, আর ZG এর মধ্যে থাকা, যেটা G এর উপর ডিফাইন্ড হচ্ছে, যেটা G এর জন্য সেন্টার, সেটা G এর মধ্যে থাকা সমস্ত এলিমেন্টের সাথেই কমিউট করবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমাদের মনে হতেই পারতো জেডটা তো সবার সঙ্গে কমিউট করছে, সেটা হয়তো বড়। জেড সেটটা জেডজির মধ্যে যারা আছে তারা তো সবার সঙ্গে কমিউট করছে, তা সেটা তো বেশি স্ট্রং, সেটা তো বেশি বড়। আর সি এর মধ্যে যেটা আছে সেটা তো শুধু এর সঙ্গেই কমিউট করছে, এটা কেবলমাত্র এর সাথেই কমিউট করছে, তাহলে সেটা তো ছোট মনে হতে পারে, কিন্তু ঘটনাটা এখানে একটু উল্টো ঘটে, ঠিক আছে। সেটা আমরা প্রমাণ করতে গিয়েই বুঝতে পারবো। সাহেবুদ্দি তো সেটাই মনে হয়, যেটা সবার সঙ্গে কমিউট করছে সেই সেটটার মধ্যে বেশি এলিমেন্ট আছে, বড়। কিন্তু আমাদের প্রমাণ কিন্তু এখানে জেডজি সাবগ্রুপ অফ সিএ দিয়েছে, নট অল সিএ সাবগ্রুপ অফ জেডজি। এবার লিখি দি সেন্টার জেডজি, the center ZG of G is defined by ZG equals to সেই সমস্ত x belongs to G গুলো থাকবে, যেই x গুলো সবার সাথে কমিউট করতে পারবে, যে x গুলো কিন্তু সবার সাথে কমিউট করতে পারবে। এই হচ্ছে দুজনের ডিফারেন্স, ঠিক আছে। এইবার আমরা দেখবো যে কে কার সাবসেট। অবভিয়াসলি সি এটার সাবসেট জেডজি হবে, কারণ সি এর মধ্যে থাকা এলিমেন্ট গুলো এর সঙ্গে কমিউট করবে, জেডজির মধ্যে থাকা এলিমেন্ট গুলো সবার সাথে কমিউট করবে। তাহলে জেডজির মধ্যে থাকা যেটা এলিমেন্ট সবার সঙ্গে কমিউট করছে সেটা অবভিয়াসলি এর সাথেও কমিউট করবে। জেডজির হ্যাঁ, মধ্যে থাকলে সবার সাথে কমিউট করতে পারে, তাহলে এর সঙ্গে কমিউট করবে। কিন্তু ঠিক। যেটা সি এ তে আছে সেটা তো শুধুমাত্র এর সাথে কমিউট করে, সে কি জেডজির সঙ্গে কমিউট করে মানে সবার সাথে করতে পারবে? পারবে না। না। ফলে এখানে কিন্তু জেডজির মধ্যে যেটা আছে সেটা
এর জন্য হচ্ছে, অর্থাৎ ZG টা সাবসেট অফ CA হয়ে যাচ্ছে। ZG ইজ এ সাবসেট অফ CA হচ্ছে। হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট x belongs to ZG। ঠিক আছে, এখানে Z টা কিন্তু একদমই ইন্টিজারের সেট নয়, জাস্ট নোটেশন, তাই কোনো বোল্ড এরকম করে করা যাবে না। ZG, দিস ইমপ্লাইজ, তাহলে x কম্পোজ G equals to G compose X for all G belongs to G। তাহলে হ্যাঁ সমস্ত G এর জন্য যদি হয় তাহলে নিশ্চয়ই x কম্পোজ A equals to A compose X ও হবে। হ্যাঁ for G equals to A belongs এ to G। হ্যাঁ তার মানে এটুকুনি থেকে কি বুঝতে পারছি, এটুকুনি থেকে বুঝতে পারছি আমরা যে x টা চলে গেল আমার কাছে CA তে, হুম নিয়েছিলাম ZD থেকে চলে গেল CA তে। ঠিক আছে, আমাদের যাই মনে হোক না কেন, কিন্তু অঙ্কই বলে দিচ্ছে কিন্তু ZG এলিমেন্ট গুলো CA তে রয়েছে। হুম তাহলে ZG টা সাবসেট অফ CA। আমি কোনোদিনই বলতে পারি না সি এর মধ্যে যে আছে সে ZG তে আছে, কারণ ZG থাকতে হলে সবার সঙ্গে কমিউট করতে হবে, তাকে হুম অনেক বেশি স্ট্রং স্ট্রং। হতে হচ্ছে, কারণ সবার সঙ্গে কমিট করতে হচ্ছে, যেটা সবসময় নাও হতে পারে। ঠিক আছে, অনেক অনেক সবার সঙ্গে কমিট করা মানে অনেক বেশি প্রপার্টি তাকে হোল্ড করতে হচ্ছে, করতে হবে সেটা তো আর সব সম্ভব নয়। একটা সেরকম যত বেশি প্রপার্টি তত কিন্তু সেখানে লোকজন কিন্তু আরো কমে যায়, সেই সংখ্যক লোক কিন্তু কম পাওয়া যায়। ঠিক আছে, হুম মিডিওক্রার স্টুডেন্ট প্রচুর রয়েছে কিন্তু ভালো স্টুডেন্ট কিন্তু কম, তাই জেডজিটাকে জেডজির মধ্যে আছে, মানে জেডজির মধ্যে থাকতে গেলে সবার সঙ্গে কমিট করতে হবে, যেটা ওভারঅল ইন জেনারেল নাও হতে পারে সি এর পক্ষে। তো যাই হোক, এটা তখনই পসিবল যদি গ্রুপটা নিজে কমিটেটিভ হয়, তাহলে জেডজি আর সি এটা সমান হয়ে যাবে। গ্রুপ যদি নিজে কমিটেটিভ গ্রুপ হয় তাহলে সবাই সবার সঙ্গে কমিট করছে ভিতরে, ফলে সেক্ষেত্রে দুজনেই সমান, জেডজির মধ্যেও যারা আছে সি এর মধ্যেও তারাই থাকবে। ইনফ্যাক্ট দুজনেই জি হয়ে যাবে, ইনফ্যাক্ট দুজনেই জি নিজে হয়ে যাবে যদি জিটা কমিটেটিভ হয়। হুম আচ্ছা, তো সাবসেট হলো, এবার নন এমটি দেখাতে হবে। নন এমটি দেখাতে হবে। নাও let E be the identity element in G। হুম তাহলে দেন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবার সাথে কমিট করে। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যে সবার সাথে কমিট করে। দেন ই কম্পোজ জি করলেও আমরা জি পাবো, আবার জি জি কম্পোজ ই কম্পোজ। করলেও জি পাবো। ফর অল জি বিলংস টু জি, হুম তার মানে দিস ইমপ্লাইজ ই কম্পোজ জি ইজ ইকুয়ালস টু, তার মানে জি কম্পোজ এ এই ই। এটা কি বোঝাচ্ছে, এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এক্স এর মতো না? হুম অর্থাৎ ইটা হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করতে পারছে, তার মানে ইটা কোথায় চলে গেল, ইটা তার মানে জেড জি তে চলে গেল। হ্যাঁ তাহলে জেড জি টা কিরকম হয়ে গেল, নন এমটি হয়ে গেল। হুম তাহলে দেয়ার ফোর জেড জি ইজ এ নন এমটি সাবসেট অফ সিএ। সাবসেট অফ সি এ। ঠিক আছে, এবার সি এর তো আমি সাবগ্রুপ প্রমাণ করব, হুম সি এর তো সাবগ্রুপ প্রমাণ করবো, অর্থাৎ সি এটাকে একটা যার তার তো সাব কেউ একজন হয়ে যাবে না, সাবগ্রুপ হয়ে যাবে না, একটা না গ্রুপেরই সাবগ্রুপ হয়। সি এ হুম কিন্তু অবভিয়াসলি, সি এটা এটা কিন্তু গ্রুপ। অবভিয়াসলি গ্রুপ।
হুম তারা লিখে গ্রুপ রাখ। না হবে কি করে? হ্যাঁ, তার সাবগ্রুপ ZG কে আমি দেখাবো কি করে, তাই সেটা আমি একবার মেনশন করে দিচ্ছি। হিয়ার CA is a subgroup of G। ঠিক আছে, একদম নিখুঁত লিখতে হবে টিকটক, তাহলে গিয়ে ভালো নাম্বার আসবে। মানে তোর স্যারের মনে হুম যেন তারপরে কোনো কোয়েশ্চেন না থাকে যে না কেন হুট করে সি এর সাবগ্রুপ দেখানো যাচ্ছে কি করে, তার লাইসেন্স কে দিচ্ছে। তো CA ইজ এ সাবগ্রুপ অফ জি, দিস ইমপ্লাইজ সাবগ্রুপ যখন তার কথাতেই গ্রুপ রয়েছে, সি এটাকে নিশ্চয়ই গ্রুপ, তাহলে হুম সি নিজেই একটা গ্রুপ। হুম তো এইবার আমরা জেড মধ্যে ওই PQ ইনভার্স এরকম টাইপের যে এলিমেন্ট গুলো দেখায় সেগুলো করব। নাও ধরলাম এ নিচ্ছি না, কারণ এখানে উল্লেখ করা রয়েছে। XY নিচ্ছি না, বিকজ ওখানে ইকুয়েশনের ভিতরে ভিতরে XY রয়েছে, বরঞ্চ PQ নিয়ে নি একটা। PQ belongs to ZG। PQ টা হচ্ছে ZG মেম্বার। তাহলে দিস ইমপ্লাইজ P কম্পোজ X বা X কম্পোজ P, দাঁড়া, ZG মেম্বার, তাহলে P কম্পোজ G equals to G compose P হুম for all G belongs to G, and Q compose G equals to G compose Q হুম for all G belongs to G। হুম আমাকে দেখাতে হবে যে P কম্পোজ Q ইনভার্স, মানে PQ ইনভার্স যেটা, P কম্পোজ Q ইনভার্স সেটাও ZG মেম্বার। হুম ঠিক আছে, সেটা দেখানোর থেকেও আমার মনে হয় এখানে যদি ভেঙে ভেঙে করি, এখানে যদি ভেঙে করা হয়, অর্থাৎ প্রথমে P কম্পোজ Q দেখাবো, তারপর Q ইনভার্সটা দেখিয়ে দেবো ZG তে আছে, তাহলে বেশি সুবিধা হবে এখানে। ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই, নাও P কম্পোজ Q, তো সেটাকে দেখাতে, সেটা ZG তে আছে দেখানোর জন্য P কম্পোজ Q কম্পোজ G ইকুয়ালস টু G কম্পোজ P কম্পোজ Q দেখাতে হবে। হুম তাহলে P কম্পোজ Q বিলংস টু G, মানে কম্পোজ G is equals to is এটা equals to তো এখান গ্রুপ থেকে আমি বলতে পারি P কম্পোজ কিউ কম্পোজ জি। which is equals to P compose Q compose G মানে আবার G compose Q, হুম তাহলে which is equals to আবার P compose G compose Q, তার মানে G compose G P। জি পি কম্পোজ কিউ, তার মানে এবার হচ্ছে জি। এটাকে বাইরে করে দিই, সব অ্যাসোসিয়েটিভ হ্যাঁ প্রপার্টি অনুযায়ী হচ্ছে, তাই তো? হ্যাঁ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী সবগুলো এখানে হলো। অ্যাসোসিয়েটিভিটি কার অ্যাসোসিয়েটিভিটি অফ জি কম্পোজ। গ্রুপটার, কিন্তু অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগিয়েছে এখানে। তো যাই হোক, জি কম্পোজ পি কম্পোজ কিউ এরকম আসলো, তার মানে পি কম্পোজ কিউটা কিন্তু যে কোনো জি এর সঙ্গে আমাদের কমিউট করে গেল হুম ফর অল জি বিলংস টু জি। তাহলে দিস ইমপ্লাইজ পি কম্পোজ কিউ কিন্তু জেড জির মেম্বার হলো। হুম এবার জাস্ট কিউ ইনভার্সটা কি হবে সেটা দেখে নেব। নাও কিউ বা পি যা খুশি একটা বললেই হয়, পি বিলংস টু জেড জি, হুম তার মানে পি কম্পোজ জি ইকুয়ালস টু জি কম্পোজ পি
for all G. হুম This implies both sides যদি আমি এখন P inverse দিয়ে কম্পোজ করি, করতেই পারি। এখানে নিলাম, এদিকে নিলাম, তাহলে ক্যান্সেলেশন ল অনুযায়ী সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা হবে হচ্ছে কি জি কম্পোজ পি ইনভার্স ইকুয়ালস হুম টু হবে পি ইনভার্স কম্পোজ জি। লেকিন অ্যাবসলিউট অনুযায়ী ব্র্যাকেটিং করে নিতে পারি। হুম অ্যাকচুয়ালি পি কম্পোজ পি ইনভার্স তো আমার এসে যাচ্ছে, ই কম্পোজ হুম সামথিং। পি কম্পোজ পি ইনভার্স বা পি ইনভার্স কম্পোজ পি, এগুলো সবই আমার কাছে ই হবে। হুম তাহলে এটা জি কম্পোজ পি ইনভার্স ইকুয়ালস টু পি ইনভার্স কম্পোজ জি ফর অল জি বিলংস টু জি। তাহলে বোঝা যাচ্ছে পি ইনভার্সটা যে কোনো জি এর সঙ্গে কিন্তু কমিট করে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ পি ইনভার্সটা কিন্তু জেড জির মেম্বার হয়ে গেল। হুম তাহলে দেয়ারফোর ZG is a non-empty subset of CA, non-empty subset of CA such that P, Q belongs to ZG implies PQ আর কি PQ, P compose Q আর P inverse এরা দুইজন ZG তে আছে। আচ্ছা, তার মানে জেড তাহলে জি this সাবগ্রুপ implies হুম ZG is a subgroup অফ সি এ। of CA। হুম অন্য সেন্সে বললে CA টা হচ্ছে G এর সাবগ্রুপ, ZG টা নিজেও G এর সাবগ্রুপ, আবার ZG C এর তোরিয়ে সাবসেট। ঠিক আছে, অন্যভাবে যদি বলি তাহলে CA টা হচ্ছে সাবগ্রুপ অফ কার, জি। কিছু কিছু হুম ফরেন বইতে এই সাইনটাকে লেস ইকুয়াল টু সাইনটাকে সাবগ্রুপ আকারে লেখে। ঠিক আছে, অত কথায় না লিখে একটু শর্টে নোটেশন ইউজ করতে ভালো বলে। তো CA টা হচ্ছে লেস ইকুয়াল টু জি, মানে হচ্ছে CA ইজ সাবগ্রুপ অফ জি। হুম তারপর ZG হচ্ছে আবার সাবগ্রুপ অফ জি, হুম আবার ZG সাবসেট অফ CA। ঠিক আছে, সাবসেট অফ CA। হ্যাঁ তাহলে একটা সাবগ্রুপ জি এর, এটাও সাবগ্রুপ জি এর, এটাও জি এর সাবগ্রুপ। তাহলে আবার একটা সাবগ্রুপ যদি আরেকটা সাবগ্রুপের ক্ষেত্রে সাবসেট হয়ে যায়, তাহলে ছোটটা কি হবে, সাবগ্রুপ সাবগ্রুপ হয়ে যাবে কার, সি এর। সি এ। এভাবেও আমরা ভাবতে পারি। হুম